হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নৈনিতাল ভ্রমণ গাইড, আর এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কৌশানী ভ্রমণ গাইড সম্পূর্ণভাবে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক তথ্যই কাজে আসবে। আমরা নৈনিতাল থেকে এই পথেই গেছিলাম। মাঝে পড়বে কাঞ্চিধাম। টোটাল কিলোমিটার হলো 115 কিলোমিটার, আর লাগবে প্রায় 4.5 ঘন্টা। আমরা ঠিক এই পথেই গিয়ে দুপুরবেলায় কৌশানীর অনাসক্তি আশ্রমে পৌঁছে গেছিলাম। চলুন এবার চলে যাওয়া যাক কাঞ্চিধামে। এটি হলো শ্রী নীমকরণী বাবার প্রতিষ্ঠিত আধ্যাত্মিক আশ্রম। এখানে রয়েছে একটি হনুমান মন্দির। পাশ দিয়ে উত্তর বাহিনী নদী বয়ে যাচ্ছে। এটি আপাতত শুকনো, বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। এবার এখান থেকে আমরা চলে যাব ফ্রগ পয়েন্টে। এই হলো ফ্রগ পয়েন্ট। এইটি আমাদের দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম একটি হনুমান টেম্পল দেখার জন্য। তবে এবারে আর ভেতরে ঢুকি। আলমোড়া বাসস্ট্যান্ড হয়ে আমরা ক্রমশ কৌশানীর পথে অগ্রসর হলাম। লাঞ্চ খেলাম গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে। দেওয়া থাকলো ম্যাপও। অসাধারণ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা চললাম। এই সবেমাত্র আমরা কৌশানীর অনাসক্তি আশ্রমে এসে পৌঁছালাম। এখানে রয়েছে বিশাল বড় চাতাল, রয়েছে চায়ের এবং বিস্কুটের দোকানও। এই জায়গাটা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। আর এই হলো আমাদের ভিআইপি রুম। এই রুমের ভাড়ার ডিটেলসে একটু পরে আসছি। এইখানে এই আশ্রমটার বিষয়ে লেখা আছে, আর এইখানে লেখা আছে মন্দির সম্পর্কে। এই ছোট গেট ধরেই আমাদের ঢুকতে হবে। এই বড় গেটটা এখন বন্ধ। এইখানে এসেও যে আমরা এত সুন্দর হিমালয় দেখবো তা ভাবতে পারি। তবে এই দিনকে একটুখানি মেঘলা ছিল। এইখানে রয়েছে গান্ধীজির 3 বিখ্যাত বাঁদর। এই আশ্রমটার ব্যাপারে একটুখানি বলে রাখি। 1929 সালে গান্ধীজি এখানে 2 সপ্তাহ কাটিয়েছিলেন এবং এটিকে মিনি সুইজারল্যান্ড আখ্যা দিয়েছিলেন। প্রতিদিন সকালে এখানে প্রেয়ার হয়। চলুন এবার আমাদের ঘরগুলো দেখা যাক। আমরা পাশাপাশি এই 2টো ভিআইপি রুম নিয়েছিলাম। তার একটি হলো এরকম। এখানে আছে ব্যালকনি। অসাধারণ, এখান থেকে হিমালয় দেখা যায়। পুরোটাই কাঠের তৈরি ঘর। এই হলো আমাদের রুম। এখানে আছে ট্রিপল বেড, চেয়ার, প্লাগ পয়েন্ট সবই রয়েছে এখানে। অতি ঠান্ডাতে আগুন জ্বালানোর জন্য ফায়ারপ্লেসেরও ব্যবস্থা রয়েছে। এই সময় কৌশানীর লোয়েস্ট টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াস। এই ঘরের সাথেই রয়েছে একটা এক্সট্রা ঘর এবং এক্সট্রা বেড। তবে এই ঘরের ভাড়া টোটাল ঘরের ভাড়ার সাথে ইনক্লুডেড। রয়েছে পরিচ্ছন্ন বাথরুম। এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। চলুন এবার ঘর ভাড়াও দেখে নেওয়া যাক। এই অফিস ঘরের সাথেই রয়েছে একটি বিশাল বড় হল। এই পথ দিয়েই যাব আমরা লাঞ্চ খাবার জন্য। এই হলো খাবার ঘর, আর এই হলো খাবার। খাবার কিভাবে তৈরি হচ্ছে তাও দেখিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই আশ্রমে নিরামিষ ছাড়া কিছু পাবেন না।
বিকেলে সূর্যাস্তের আলোতে আমরা চাতাল থেকে দেখলাম রঙিন হিমালয়। এই হলো রাতের কৌশানী। রাতের এই অন্ধকারে আকাশের নক্ষত্রগুলো অসাধারণভাবে দেখা যায়। এখানে আপনাদের জন্য আরেকটি হোটেলের নাম দিয়ে দিলাম। পরের দিন ভোরবেলা সবেমাত্র আকাশ আলোকিত হচ্ছে। এরপরেই আমরা যা দেখলাম তাতে আমাদের দু চোখ জুড়িয়ে গেল। ওই দূরে তুষারাবৃত হিমালয় পর্বত দেখা যাচ্ছে। সূর্যের প্রথম কিরণ পড়ছে ত্রিশূলের চূড়াতে। কি যে অসাধারণ দেখতে লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। সকাল 7:45টার সময় ঝকঝকে আকাশ এবং দূরে দেখা যাচ্ছে তুষার শৃঙ্গ। এই হলো পঞ্চচূল্লী এবং ওই উঁচুটাই হলো নন্দাদেবী। এই কুকুরটিও যেন তা উপভোগ করছিল। সকাল 7:30টার সময় চলে গেলাম প্রকৃতির শোভা উপভোগ করতে পাহাড়ি রাস্তা ধরে। দেখা যাচ্ছে হিমালয় পর্বতের অপূর্ব শোভা। সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়লাম প্রচণ্ড ঠান্ডার মধ্যে কৌশানীটা একটু ঘুরে দেখার জন্য। এই হলো হোটেল অমিত এবং অশোকা রেস্টুরেন্ট। এখানে রয়েছে একটা অবজারভেটরি, তা আমি এর রেড চার্ট দিয়ে দিলাম। এটি হলো হোটেল ভাগবতী প্যালেস। কৌশানী ঘুরতে ঘুরতে চলে এলাম সুমিত্রা নন্দন পন্থ রাজকীয় মিউজিয়ামে। বেশ কিছু ছবি তুললাম। এই হলো ভেতরটা। কবির ব্যবহৃত আসবাবপত্র এখানে রাখা আছে। এই হলো তাঁর স্ট্যাচু। এরপর আবার আমরা সেখান থেকে বেরিয়ে পরের দিনে ঘোরার জন্য গাড়ি বুক করে আবার ফিরে এলাম। বিকেলে বসলো চায়ের সভা। তবে সন্ধেবেলার এই দৃশ্যটাও দেখুন, দেখে চোখ জুড়িয়ে যাবে। পরের দিন সকালেও ঝকঝকে আকাশ। এই গাড়ি করেই এবার আমরা বেরিয়ে পড়লাম রুদ্রধারী মহাদেবের মন্দির দেখার উদ্দেশ্যে। এই পথেই আমরা গেছিলাম, তবে দূরত্ব হলো মাত্র 10 কিলোমিটার। এখানে রাস্তা থেকে কিছুটা জঙ্গলে পথে হেঁটে যেতে হবে। আমরা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য গাইড ভাড়া করেছিলাম। আপনারা তা নাও করতে পারেন, তবে এই হলো তার রেড চার্ট। এইখানে আপনারা গেলে আপনাদের ছোটোখাটো ট্রেকিংয়ের অভিজ্ঞতা হবে। এই যে জঙ্গল দেখা যাচ্ছে এটি হলো জিম করবেট ন্যাশনাল পার্কের একটি ছোট্ট অংশ, অর্থাৎ একদম বাইরের অংশ। যাত্রাপথে পড়তে পারে রডোডেনড্রন গাছের দেখা। এই জায়গাটা একটু জিরিয়ে নিয়ে আমরা আবার হাঁটা দিলাম। মোট যাত্রাপথ হলো প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। এই এতক্ষণে আমরা এসে পড়লাম মন্দিরে। এই হলো রুদ্রধারী মহাদেব। এর পাশে একটি ঝর্ণাও রয়েছে, তবে সেই সময় ঝর্ণার জল তেমন ছিল না। এই পথে আমরা নেমে এসেছিলাম। চারপাশের শোভা অপরূপ সুন্দর। এই হলো আশপাশকার জঙ্গল।
আবার আমরা ফিরে চললাম কিছুক্ষণ ওখানে থেকে। তবে যাওয়া আসা মিলিয়ে আপনাদের এখানে প্রায় 1.5 ঘন্টা মতো সময় চলে যাবে। এই হলো হিমালয় ক্যাম্পিংয়ের ফোন নাম্বার। রাস্তার পাশে একটি ছোট দোকানও রয়েছে, এখানে আপনারা হালকা করে কিছু খেয়ে নিতে পারেন। এবার এখান থেকে আমরা প্রায় 26 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম বৈদ্যনাথে। এটি হলো অপূর্ব সুন্দর শিব মন্দির। আমরা বৈদ্যনাথের কাছাকাছি এসে গেছি। মেন রাস্তা থেকে হেঁটেই নিচে নামতে হবে, গাড়ি নামবে না। এখানে সুন্দর একটা ঝিল আছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হলো বৈদ্যনাথ। এখানে ছোট ছোট করে অনেকগুলো মন্দির করা আছে, তবে সব মন্দিরে ঠাকুর নেই। থাকলো ডিটেলস। এখানে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটালাম। এরপর দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে পুনরায় বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় আপনারা অবশ্যই এই ঘন্টাটা বাজাবেন। পাশ দিয়ে সুন্দর একটি নদীর অংশ বয়ে যাচ্ছে। ফেরার পথে হিমালয়ান মাউন্ট ভিউ রেস্টুরেন্টে বসে লাঞ্চ সেরে নিলাম। আকাশ পরিষ্কার থাকলে এখানে খেতে খেতেই আপনি হিমালয় দেখতে পাবেন। আমরাও দেখতে পেয়েছিলাম। এবার আমরা চলে গেলাম উত্তরাঞ্চল টি স্টোরে বা চা বাগানের কাছে। এই রাস্তা ধরে 8 ঘন্টার জার্নি। এখানে রয়েছে শাল ফ্যাক্টরি। দেখলাম কিভাবে শাল বানানো হয়। বা ঠিক উল্টো দিকেই আমরা চা বাগানে চলে গেলাম। সদ্য এখানে চা চাষ হচ্ছিল। এই জায়গাটায় চা বাগানের সাথে সাথে ফ্যাক্টরিও রয়েছে। এবার সেখান থেকে বেরিয়ে আমরা কিছু কেনাকাটি করলাম এই দোকানে। এখানে দেয়া থাকলো হিমালয়ের উল্লেখযোগ্য পিকস। পরের দিন সকালবেলা সানরাইজ হওয়ার আগে এই হলো হিমালয়ের দৃশ্য। এইবারে অল্প অল্প করে সূর্যের প্রথম কিরণ ত্রিশূলের চূড়াতে এসে পড়েছে। যতটা পারলাম জুম করে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমাদের কৌশানী থেকে রওনা দেওয়ার পালা রানীক্ষেতের উদ্দেশ্যে। তা অনাসক্তি আশ্রমের এই হলো বিল। এই গাড়ি করেই আমরা এবার রওনা হলাম কৌশানী থেকে প্রায় 2 ঘন্টার পথ জার্নি করে 59 কিলোমিটার দূরে রানীক্ষেতের উদ্দেশ্যে। তবে আপনাদের ড্রাইভার আপনাদের অন্য ঘুরপথও রানীক্ষেতে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের 72 কিলোমিটার জার্নি করতে হবে। সোমেশ্বর স্থানটির অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা চললাম। আজকে আকাশটাও পরিষ্কার, নীল আকাশ, তার মাঝখানে এই সবুজ ক্ষেত। মাঝখানে 1-2 জায়গায় আমরা থেমেছিলাম। এটি হলো গল্ফ খেলার মাঠ। এখান থেকে অদূরেই পৌঁছে গেলাম মা কালী এবং দুর্গা মন্দির। এই স্থানটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এরপরে আরেকটি মন্দিরে চলে গেলাম। পাহাড়ি পথ বলে আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি আর মন্দিরের ভেতর ঢুকিনি। এরপর আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কেআরসি উলেন্সে। এখানে বিভিন্ন উলের তৈরি কাপড় জামা রয়েছে। এবার আমরা সেখান থেকে এই পথ ধরে চলে গেলাম ঝুলা দেবী টেম্পেলে। এই মন্দিরে রয়েছে হাজার হাজার ঝোলানো ঘণ্টা। এই পথে 9 মিনিট গিয়েই চলে এলাম অ্যাপেল গার্ডেনে।
অ্যাপেল গার্ডেন, ভালু ড্যাম্প এবং ফরেস্টে ঢোকার জন্য এখানে গাইডের রেট চার্ট দিয়ে দিলাম। এই পাশের ঘরে গাইডেরা বসে থাকে, আপনারা এখানে টাকা দিয়ে গাইড বেছে নিতে পারেন। আমরা অ্যাপেল গার্ডেনে গেছিলাম, তবে এই সময় কিন্তু অ্যাপেল ছিল না। গাইড এখানে বিভিন্ন গাছ চেনাতে চেনাতে যাচ্ছিল। रहता है ओक ट्री, जिसे वाटर रहता है, यहाँ पर जो वाटर रहता है ओक की वजह से रहता है। একটা কথা বলে রাখি, এই অ্যাপেল গার্ডেনেই কিন্তু একবার লেপার্ড বেরিয়েছিল বলে শোনা যায়। এটি হলো সি লেভেল থেকে প্রায় 2000 মিটার উঁচুতে থাকা অ্যাপেল গার্ডেন। গুরুত্বপূর্ণ তথ্য এই যে রানীক্ষেত কিংবা কৌশানী থেকে এখানে ট্রেক করে আসা সম্ভব, সেক্ষেত্রে লাগবে 1 সপ্তাহের কিছুটা বেশি। এখানে কি সুন্দর ধাপ কেটে কেটে জমি করা আছে। यहाँ से सर आज हिमालय थोड़ा क्लाउड आ रखा है, हिमालय दिखता है यहाँ से, बहुत बढ़िया। এখানে সবাই নিজেদের ছবি তুলতে ব্যস্ত। আমাদের গাইড বলল যে এখানে মাটির তলা থেকে পাইপলাইনের মাধ্যমে ফ্রেশ জলটা বেরোচ্ছে, তাই এই ফ্রেশ জল কিছুটা বোতলে ভরে নিয়েছিলাম। অনেকক্ষণ কাটানোর পর এবার আমরা ফিরব। ফেরার পথে ওপরে ফুল ও ফলের জুস কেনা এবং খাওয়ার বন্দোবস্ত রয়েছে। প্রায় 4টে নাগাদ আমরা রানীক্ষেতের কুইন্স মেডো হোটেলে পৌঁছে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে রানীক্ষেত বাস স্ট্যান্ড। চলুন হোটেলটা এবার আপনাদের দেখিয়ে দিই। আমরা নিয়েছিলাম ডাবল বেডেড এবং একটি ট্রিপল বেডেড রুম। এই হলো রুম কন্ডিশন। সুন্দর বসার জায়গা আছে, টিভি আছে, তবে লাগেজ রাখার জায়গাটা একটু কম আছে। এই হলো বাথরুম। বাথরুমটা বেশ ভালোই। চলুন এবার বলে দিই ঘর ভাড়া। অন্যান্য হোটেল সহ ফোন নাম্বার ডেসক্রিপশানে দেয়া থাকলো। সন্ধে নেমে এসেছে আর দূরে দেখা যাচ্ছে হিমালয়। আজকে আমাদের ফেরার পালা, তবে সকাল সকাল ঘুরে নিলাম রানীক্ষেতের চারপাশটা। রানীক্ষেত হলো এমন একটা স্থান যেখান থেকে হিমালয়ের সম্পূর্ণ রেঞ্জ দেখা যায়। আরেকটা কথা বলে দিই, এখানে ব্রেকফাস্ট এবং ডিনারের জন্য প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই পথ ধরেই চলে এলাম কিছুটা উঁচুতে শিব মন্দিরে। এই দিনকে ভেতরটা বেশ ফাঁকা ছিল, তাই ভালোভাবেই ঘুরে দেখতে পেলাম। এখন 9:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম, তবে যাত্রাপথে আমরা ভীমতাল লেক ঘুরে যাব। এই হলো ভীমতাল লেক যাওয়ার রাস্তা। পথ প্রায় 58 কিলোমিটার। নৈনিতাল ডিস্ট্রিক্টে ঢোকার পর আমরা কিরোলা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দেওয়া থাকলো মেনু চার্ট। দুপুর 2টোর পর আমরা ভীমতাল লেকে এসে পৌঁছালাম। ভীমতাল লেকটা আপনাদের ছবিতে দেখে অনেকটা নৈনি লেকের মতো মনে হতে পারে, কিন্তু তা আসলে অনেকটাই আলাদা। সুন্দর ফুরফুরে হাওয়া বইছে। এইবার আমরা অবশেষে রওনা হলাম লালকুয়া স্টেশনের উদ্দেশ্যে, যা এখান থেকে প্রায় 48 কিলোমিটার দূর। এই হলো লালকুয়া স্টেশন। তা এখানেই আমাদের ঘোরার অবসান ঘটল।
আপনারা যদি নৈনিতাল ভ্রমণের ভিডিওটি না দেখে থাকেন তবে তা আগে অবশ্যই দেখে নেবেন। আর আমি আশা করতেই পারি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই অরুণাচল ভ্রমণ গাইড নিয়ে একটি ভিডিও আপলোড করতে চলেছি, তাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।